অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরু করেছিলাম সমরেশ মজুমদারের উপন্যাস দিন যায় রাত যায়। উপন্যাসটি আমি মোট ৬টি পর্বে ভাগ করে পড়ব। প্রথম দুটি পর্ব আমি আগেই পড়েছি এবং আপলোড করেছি। প্রথম দুটি পর্বের লিংক আমি আজকের পর্বের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ছি উপন্যাসটির তৃতীয় পর্ব। প্রথম মাসের মাইনে শাওনরামজি নিজের হাতে দেননি, স্ত্রীকে খামটা দিয়ে গিয়েছিলেন। মিসেস আগারওয়াল সেটা দিতে তিস্তা লক্ষ্য করেছিল খামের মুখ বন্ধ। আচমকা একটা সন্দেহ হলো, খাম বন্ধ করে টাকা দেবার উদ্দেশ্য কি? টাকার সঙ্গে অন্য কোনো প্রস্তাব আছে নাকি? মিসেস আগারওয়ালের সামনেই খামটা ছিঁড়েছিল তিস্তা। ভেতর থেকে টাকা বের হলো, শুধুই টাকা। আর নিজের সন্দেহের জন্য লজ্জিত হলো সে। তার মনে হলো আগে হলে সে সন্দেহ করার কথা ভাবতই না। এই কয়েক মাস তার মনের গঠন একদম পাল্টে গিয়েছে। সুমিতকে সে ভালোবেসে বিয়ে করেছিল। এখন সেই ভালোবাসা কতটুকু বেঁচে আছে? সেই টান অথবা উন্মাদনা, যে ভালোবাসা মাটিতে কাগজ পেতে শোয়ার কষ্টকে উপেক্ষা করার শক্তি যোগায়, সেটা কোথায় উধাও হয়ে গেল এই কয় মাসে? সুমিতকে এখন অপরিণত মনস্ক মানুষ ছাড়া কিছুই মনে হয় না। ওর বাড়িতে থাকতে হবে তাকে, বাবা মায়ের জন্যে থাকতে হবে। হাসপাতালে বাবা যে প্রশ্নটা তাকে করেছিলেন, তার জবাব নইলে এখনই দিয়ে দেওয়া হবে। মাইনের টাকায় নিজের প্রয়োজনীয় খরচটুকু বাদ দিয়ে সবার জন্য কিছু না কিছু উপহার কিনে ফেলল তিস্তা। শাশুড়ির জন্য শাড়ি, শ্বশুরের ধুতি, সুমিতের টি শার্ট, অমিতের জন্য কলম, আর হ্যাঁ, মঙ্গলার জন্য একটা শাড়ি। মঙ্গলার জন্য কেন কিনেছিল তার ব্যাখ্যা অনেক পরেও মনে আসেনি। এখন মঙ্গলার সঙ্গে তার কথা হয় খুবই কম। বাড়িতে ফিরতে রাত হয়ে গেল আজ। উপরে উঠতেই শাশুড়ি সামনে এসে দাঁড়ালো। কি ভেবেছ? পড়াশোনার অনুমতি দিয়েছি বলে কি মাঝরাত্রে বাড়ি ফিরবে? এরকম হলে আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। দোকানে গিয়েছিলাম বলে দেরি হয়ে গেল। দোকানে আবার কি করতে গিয়েছিলে? আজ মাইনে পেয়েছি তাই। ব্যাগ থেকে শাড়ির প্যাকেটটা বের করে তিস্তার সামনে ধরল। এটা আপনি পরবেন। কি এটা? প্যাকেট খুলে ভদ্রমহিলা অবাক চোখে তাকালেন। হঠাৎ তার চোখ চকচক করে উঠল। জড়ানো গলায় বললেন, তুই বড় বোকা মেয়ে। টি শার্টটাকে চোখের কোণে দেখল সুমিত। তারপর বলল, কাল মাইনে পেয়েছ? হ্যাঁ। কত? 750। ওরে বাপস, তুমি তো দেখছি বড় লোক। ঠাট্টা করো না। মাইনে পেয়েই এত খরচ করার কোনো দরকার ছিল না। সেটা আমি বুঝব। সুমিত উঠল। তারপর বলল, তুমি আজকাল সব সময় আমার উপর রেগে থাকো। আমাকে তোমার খুব খারাপ লাগছে? জবাব না দিয়ে ঘর থেকে চলে যাচ্ছিল তিস্তা। সুমিত ডাকল, তিস্তা। দরজায় পৌঁছেছিল তিস্তা। সেখান থেকেই জবাব দিল, বলো। একটা কাজের খবর পেয়েছি। আমার এক বন্ধু বিহারের জমিদার পরিবারের ছেলে। এর আগেও কয়েকবার গিয়েছি আমি। ওদের একটা ব্যবসা দেখাশোনা করতে হবে। প্রবলেম হলো আমার পকেট একদম খালি। যাব কি করে? দাও তো 100-2, মাইনে পেলে শোধ করে দেব। আমার কাছে টাকা নেই। মায়েরই আর কি, কাল 750 পেলে আর আজ বলছো নেই? ঢপ। যা সত্যি তাই বললাম। আশ্চর্য, তুমি চাও না আমি রোজগার করি? নিশ্চয়ই চাই। একটা শার্ট কিনতে 750 নিশ্চয়ই শেষ করনি। কলেজের মাইনে বাকি ছিল, তাছাড়া সবাইকে দিতে গেলে আর কি থাকে? সবাইকে মানে মা বাবাকে দিয়েছ নাকি? কি দরকার ছিল? যা চলে, আমি ভাবলাম আমাকেই তুমি স্পেশাল অনার দিলে। কলেজের মাইনে দেবার স্কোপ তো এখন পর্যন্ত পাওনি। আজ দিতে হবে না, সামনের মাসে দিলেই হবে। তোমার মায়ের কাছে চাও না? মুখ দেখতে চায় না, 5 টাকায় বরাদ্দ।
এমন ছেলে তুমি যে নিজের মাও মুখ দেখতে চায় না। যা জানো না তা নিয়ে কথা বলতে এসো না। আমি যদি ওই উকিলের ছেলে না হতাম তাহলে মা কি এই ব্যবহার করতো? উকিলের ছেলে না হতে মানে? বললাম তো বুঝবে না, বুঝতে চেয়েও না। তবে আমিও ছেড়ে দেবার পাত্র নই। সাপের বিষেই সাপ মারব। শুধু ওয়েট করছি, সময় এলেই দেখতে পাবে। যাকগে, মালটা এনে দাও। আমার পক্ষে তোমাকে এক পয়সাও দেয়া সম্ভব নয়। তিস্তা হনহন করে বারান্দা দিয়ে হাঁটতে লাগলো। এই সময় মঙ্গলা আসছিল। তাকে দেখতে পেয়ে চাপা গলায় ডাকলো, বৌমা। তিস্তা তাকালো। মঙ্গলা বলল, তুমি আমার জন্য অত দামি শাড়ি কিনে আনলে? আমি ভাবতেই পারছি না। এবারে গিন্নির হাত এত উপরে আজ পর্যন্ত ওঠেনি, উঠবেও না। আমি পাপী তাপী মানুষ, আমার জন্যে। নিজেকে পাপী বলছো কেন? পাপ করছি তা পাপী বলবো না? দুটো পয়সার লোভে একটার পর একটা পাপ করে যাচ্ছি। তোমার মন দেবীর মতো। মা কোথায়? তার ঘরে। তিস্তা আর দাঁড়ালো না। শাশুড়ি নিজের ঘরের মেঝেয় বসে পান সেজে চলেছেন একটার পর একটা। নিজে না সাজলে পান মুখে দিতে পারেন না। মুখ তুলে জিজ্ঞাসা করলেন, কি হলো? তিস্তা মাথা নিচু করল। তারপর বলল, আপনার ছেলে বলছে বিহারে গেলে একটা চাকরি পেতে পারে, ব্যবসা দেখাশোনা করতে হবে। কার ব্যবসা? আমি জানি না। তা কি করতে হবে? যাওয়া আসা এবং পথ খরচার জন্য আমার কাছে টাকা চেয়েছিলেন, কিন্তু আমি তো জানতাম না সব খরচ হয়ে গেছে। এক পয়সাও দেবে না, হুঙ্কার দিলেন শাশুড়ি। তিস্তা অবাক হয়ে গেল। শাশুড়ি বললেন, বিহারে যাবে চাকরি করতে? ছাই চাকরি। ওর ওই জমিদার বাড়িতে যাওয়ার উদ্দেশ্য অন্য। সেসব তোমাকে জানতে হবে না। ওকে বলো আমার কাছে এসে টাকা চাইতে। বলেছিলাম, আমায় চাইতে বলল। না, তুমি চাইবে না? বিনি পয়সায় বড়লোকের বউয়ের সঙ্গে ফুর্তি করতে যাবে আর আমি পথ খরচা দেব? তিস্তা নীল হয়ে গেল। সুমিত রোজগার করে না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। ওর কথাবার্তায় অশালীন শব্দ আসছে। তাকে মেরেওছে। এসব ঠিক, কিন্তু অন্য কোনো স্ত্রীলোকের সঙ্গে ও জড়িত এটা ভাবতেই পারছিল না তিস্তা। চোরের মতো সে সরে এলো শাশুড়ির সামনে থেকে। দুপুরে প্রচণ্ড মাথা ধরেছিল। সকালে কলেজে আসার সময় খেতে পারেনি। কথাটা শোনার পর থেকেই শরীর গোলাচ্ছিল। সম্ভবত খালি পেট বলেই কলেজের টয়লেটে গিয়ে বমি করে ফেলল সে। সেদিন আর থিয়েটার রোডে পড়াতে গেল না সে। ইউনিভার্সিটির টেলিফোন বুথ থেকে মিসেস আগারওয়ালকে টেলিফোনে বলে দিল শরীর খারাপ। বাড়ি ফিরে গিয়ে চুপচাপ শুয়ে রইল। অবেলায় তাকে ফিরতে দেখে অমিত জিজ্ঞাসা করল, কি হয়েছে? তিস্তা চোখের ওপর হাতের আড়াল রেখে বলেছিল, শরীর খারাপ লাগছে। শোনা মাত্রই অমিত ছুটল মায়ের কাছে। মিনিট 10 বাদে মঙ্গলা এসে হাজির। ঘরের আলো জ্বেলে সে পাশে বসে মাথায় হাত দিল। না তো, জ্বর নেই। গিন্নিমা বলল তোমার নাকি শরীর খারাপ। তাড়াতাড়ি উঠে বসল তিস্তা। এমন কিছু নয়। কি হয়েছে? গা গুলোচ্ছিল। কখন? কলেজে মাথা ধরেছিল। বমি করেছ? হ্যাঁ, তারপর থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি। একটু বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। মাকে চিন্তা করতে মানা করো। সাধে কি আর চিন্তা করছে? তার কারণ আছে। কি কারণ? এ মাসে আতর তোমার কলঘরে সেসব কিচ্ছু পায়নি। রহস্যময় হাসি হাসল মঙ্গলা। গিন্নিমার চিন্তার কারণ তো সেটাই। তিস্তা ঠোঁট কামড়ালো। ব্যাপারটা তাকেও চিন্তান্বিত রেখেছিল, কিন্তু এবাড়ির মানুষজন তার উপর এমন নজর রেখেছে। মঙ্গলা বলল, আমি এক গ্লাস দুধ এনে দিচ্ছি, খাও তো। আমি দুধ খেতে যাব কেন? আহা, শরীরে বল পাবে। মঙ্গলা আঁচল থেকে একটা পুরিয়া বের করলো। তার আগে এটা খেয়ে নাও। কি এটা? হোমিওপ্যাথি ঔষধ, পালসিটিলা।
তোমার কপাল যদি না পড়ে তাহলে 7 দিনের মধ্যে আতরের কাছে খবর পেয়ে যাব। হাঁ করো। খামোখা ওষুধ খেতে যাব কেন? দেখো বৌমা, আমি তোমার ভালো চাই। এই ওষুধ তোমার কোনো ক্ষতি করবে না। তুমি আমার কথা শুনলে লাভ হবই, ক্ষতি হবে না। হাঁ করো। প্রায় মন্ত্রপুতের মতো তিস্তা হাঁ করল। মঙ্গলা তার মুখে একটা কাগজের ভাঁজ খুলে খানিকটা সাদা গুঁড়ো ঢেলে দিল, দিয়ে বলল, ভগবানকে মন দিয়ে ডাকো, যেন এতে কাজ হয়। শরীরের বমি বমি ভাবটা কিছুতেই যাচ্ছিল না, অথচ শারীরিক স্বস্তি আসছিল না কিছুতেই। তিস্তা কলেজ করছে, টিউশনিতে যাচ্ছে, কিন্তু সারাক্ষণ ওই একই চিন্তা তাকে কুরে খাচ্ছিল। আজকাল রোজ একবার করে বমি হচ্ছেই। খাওয়া দাওয়ায় অরুচি এসে গেছে। ভগবানকে আপ্রাণ ডেকে যাচ্ছিল সে। 7 দিন পার হয়ে গেলে এক সকালে শাশুড়ি ওর ঘরে এলেন। অমিত তখন তার পড়ার টেবিলে। শাশুড়ির ধমকে সে ঘর থেকে বেরিয়ে গেল। এবার শাশুড়ি তার দিকে তাকালেন। শেষ পর্যন্ত বাঁধালে? কথাটার মানে প্রথমে ধরতে পারেনি তিস্তা। তোমাদের আলাদা করে দিলাম ওই হতভাগা যাতে তোমাকে নষ্ট না করতে পারে, তার ব্যবস্থা করলাম, অথচ সেসব বৃথা হলো। শাশুড়ি গম্ভীর গলায় বললেন, কথাগুলোর জবাব দাও। আমি কিছু জানি না, তিস্তা বলল। জানি না বললে হবে? আকাশ থেকে দেবতা নেমে তো তোমার পেটে বাচ্চা দিয়ে যায়নি। শাশুড়ির গলা সনসনে। প্রচণ্ড কেঁপে উঠল তিস্তা। তার পেটে বাচ্চা? তার পেটে? পালসিটিলা হাজার খেয়েও যখন হলো না, তখন তো সন্দেহ বলে আর কিছু রইল না। তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। আমি? হ্যাঁ, তোমাকে আমি বলেছিলাম ওকে প্রশ্রয় না দিতে। তুমি শোনোনি। শরীরের মজা পাওয়ার জন্য আমি নিষেধ করা সত্ত্বেও ওর কাছে গিয়েছ। হঠাৎ মাথায় বিদ্যুৎ বয়ে গেল যেন। তিস্তা জিজ্ঞাসা করল, আপনার নিজের ছেলে সম্পর্কে এমন কথা বলছেন কি করে? তার জবাবদিহি আমি তোমাকে দেব না। আমি তোমাকে বলেছিলাম এ বাড়িতে থাকতে হলে আমার কথা শুনতে হবে, বলিনি? হ্যাঁ। তুমি শোনোনি? কি শাস্তি চাও তুমি? শাস্তি? হ্যাঁ, হয় তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, নয় এই পাপ দূর করতে হবে। কি বলছেন আপনি? ঠিকই বলছি। উকিলের রক্ত এ বংশের উত্তরাধিকারের শরীরে থাকুক, হে আমি চাই না। জীবিত অবস্থায় চাইব না। শাশুড়ি উঠলেন। আজকের রাতটা সময় দিলাম, যা করবে কাল আমাকে জানিও। শাশুড়ি চলে যাওয়া মাত্র হাউ হাউ করে কেঁদে উঠেছিল তিস্তা। সে কি করবে? এ বাড়ি থেকে চলে যাওয়া এখন কি সম্ভব? চলে গেলে যে এখানে আর কখনো ঢুকতে পারবে না তা জলের মতো পরিষ্কার। সুমিতকে সে আর হয়তো আগের মতো ভালোবাসে না, কিন্তু তার শরীরে যদি সন্তান এসে থাকে, তাহলে সেটা তো তারই সন্তান। তার ইচ্ছে করছিল এখনই বাবার সামনে গিয়ে দাঁড়ায়। শ্যামনগরে বাড়ি হচ্ছে, বাবা মা সেখানেই বাসা ভাড়া করে আছেন। সামনের মাসে গৃহপ্রবেশ। কিন্তু এখন যদি সে ওদের কাছে যায় তাহলে সত্যি কথা বলতে হবে। তাহলে বাবার প্রশ্নের জবাবটা দেয়ার আর দরকার হবে না। কিন্তু সেটা তার উত্তর নয়, কিছুতেই নয়। রাত বাড়ল। সুমিত নিশ্চয়ই এতক্ষণে ফিরে এসেছে। তার মনে হলো একমাত্র সুমিতই তাকে এই অবস্থা থেকে বাঁচাতে পারে। কিন্তু আজ রাত্রে সুমিতের কাছে যেতে তার সংকোচ হচ্ছিল। কেবলই মনে হচ্ছিল শাশুড়ি একজন মেয়ে, ওর কাছে নিজেকে মেলে ধরলে নিশ্চয়ই কোনো সাহায্য পাবে। ভদ্রমহিলা তাকে মেয়ে বলেছেন। ওর বুকের ভেতরে যে একটা নরম মন আছে, তার প্রমাণ সে পেয়েছে অনেকবার। তিস্তার বুকে একটু একটু করে ভরসা ফিরে আসছিল, কিন্তু সে ভুল করেছিল। সকালবেলা জড়ানো পায়ে সে যখন শাশুড়ির ঘরে গেল, তখন মঙ্গলা সেখানে কথা বলছে। দরজার বাইরে পৌঁছাতেই তার পা আড়ষ্ট হলো। ঘরের ভেতর শাশুড়ি বলছেন, তোর এত ঠাট, ধমক চমক, আর এখন এমন ভাব করছিস যে কিছুই জানিস না। শেকড় বাকড় কি আছে নিয়ে আয় চটপট। মঙ্গলা বলল, এটা ঠিক হবে না গিন্নিমা। কেন?
একদম প্রথম দিকে, হিতে বিপরীত হোক আর কি। তার মানে পেটেরটাকে মারতে গিয়ে যে পেটে ধরেছে তার ক্ষতি হতে পারে। তার চেয়ে বলি, সত্যি যদি যা বলছো তাই চাও, তাহলে কোনো নার্সিং হোমে নিয়ে যাও, ডাক্তার দেখাও, এক বেলায় হয়ে যাবে। খুব বক্তৃতা দিচ্ছিস। নার্সিং হোমে কত খরচ জানিস? তা না হয় হলো। আহা, ন্যাকা! এছাড়া তো আর কোনো রাস্তা নেই। তুই তাহলে ওষুধ দিবি না? ওষুধ দিতে পারি, কিন্তু থানা পুলিশ তুমি করবে। থানা পুলিশ কেন? মরলে তোমার বেহাই ছেড়ে দেবে? তার উপর ঘরেই তোমার শত্রু আছে। একটু খরচা হলেও নার্সিং হোমই ভালো। আর ও যদি বাপের বাড়ি চলে যায়, তাহলে সোনায় সোহাগা। মঙ্গলা, তোর বুদ্ধি দিন দিন ঢেকি হচ্ছে। বাপের বাড়িতে গিয়ে ও যখন বিয়োবে, তখন উকিলের নাতি নাতনি জন্মাবে। ঠিক আছে, আজ তোদের মামা এলে বলবো নার্সিং হোমের ব্যবস্থা করতে। যাবে কিছু টাকা। শাশুড়ির কথা শেষ হওয়া মাত্র তিস্তা ধীরে ধীরে নিজের ঘরে ফিরে এলো। ওর সমস্ত শরীর কাঁপছিল। বিছানায় বসে নিজের পেটে হাত দিল সে। অসম্ভব, একে সে মেরে ফেলতে দেবে না। দিনটা কেটে গেল অলসভাবে। রাত এলো। শাশুড়ি বা মঙ্গলা কেউ তার সঙ্গে কথা বলতে এলো না। অমিত খাওয়া দাওয়া শেষ করে ঘরে ঢুকে বলল, বৌদি, মা তোমাকে বলল দাদার ঘরে গিয়ে শুতে। বিশ্বাস করতে পারছিল না তিস্তা। শাশুড়ি আজ এই অবস্থায় হঠাৎ উদার হয়ে গেলেন কেন? তারপরেই খেয়াল হলো, তিস্তা আর তার স্নেহের জায়গায় নেই জানার পর তিনি তাকে শত্রুভাবে দেখার জন্যই মুক্তি দিতে চাইছেন। সুমিতের ঘরে গিয়ে শোয়ার অনুমতিতে বিন্দুমাত্র উৎফুল্ল হতো না তিস্তা, কিন্তু আজ হলো। সুমিত নিজের বিছানায় শুয়ে সিগারেট খাচ্ছিল। তাকে ঘরে ঢুকতে দেখে অবাক হলো। কি ব্যাপার এই সময়ে? তিস্তা কথা না বলে আয়নার সামনে দাঁড়িয়ে টুকটাক কাজ সারতে লাগলো। মতলবখানা কি বলতো? তুমি এই ঘরে শোবে নাকি? পাশ ফিরল সুমিত। তোমার মা অমিতকে দিয়ে তাই বলে পাঠিয়েছেন। মুখ না ঘুরিয়েই বলল তিস্তা। হায় বাপ, হে যে মেঘ না চাইতেই জল। উঠে বসল সুমিত। হুম, ব্যাপারটা ভালো ঠেকছে না। ডাল মে কুছ কালা হ্যায়। তোমার মাকে গিয়ে জিজ্ঞাসা করে এসো। জানার সোর্স আমার আছে, এখনই জেনে আসছি। তুমি বুঝতে পারছো না, আমার মাতৃদেবীর হৃদয় হঠাৎ প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারে না। বিরাট ঝড় বৃষ্টি আসছে। মনে হচ্ছে কেলো তুমিই করেছ। তাহলে আমাকে জড়ানো কেন? আসছি। সুমিত বিছানা থেকে নেমে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। মায়ের কাছে নিশ্চয়ই যাবে না। জিজ্ঞাসা করবে কাকে? এক পলক দরজার দিকে তাকিয়ে মেঝেতে চাদর আর বালিশ পেতে শুয়ে পড়ল তিস্তা। মিনিট তিনেক বাদে সুমিত ফিরে এলো। চোখ বন্ধ করে শুয়েছিল তিস্তা। পায়ের আওয়াজ পেয়ে বলল, আলোটা নিভিয়ে দাও প্লিজ। আমায় বলনি কেন? সুমিত চাপা গলা জিজ্ঞাসা করল। কি বলবো? তোমার পেটে বাচ্চা এসেছে। কথাটা ভদ্রভাবে বলতে পারছো না? আর ভদ্রভাবে? চাকরি নেই, তোমার 750 টাকায় বাচ্চা মানুষ করতে পারবে? একটুও তর সইল না? অদ্ভুত মেয়ে ছেলে মাইরি তুমি। সুমিত পাশে এসে দাঁড়ালো। তিস্তা ওর দিকে তাকালো মেঝেতে শুয়েই। কি লম্বা দেখাচ্ছে সুমিতকে। এখন যদি ও একটা লাথি মারে? ধড়মড়িয়ে উঠে বসলো তিস্তা। তারপর বলল, সেদিন সকালের ব্যাপারটার জন্য কে দায়ী? আমি? নিজেকে ঠিক রাখতে পারোনি? শালা আমার প্রথম সন্তান। উফ, অদ্ভুত। সত্যি সত্যি কোঁকিয়ে উঠেছিল সুমিত। অন্তত সেই আচরণে কোনো অভিনয় নেই বলে মনে হচ্ছিল তিস্তার। সে তাড়াতাড়ি উঠে সুমিতের কাছে গিয়ে দাঁড়ালো। সুমিত? কি? স্থির হয়ে দাঁড়িয়েছিল সে। তোমার মা? আচমকা কেঁদে ফেলেছিল তিস্তা। কি বলেছে তোমাকে? দুটো রাস্তার একটা বেছে নিতে বলেছেন। হয় এ বাড়ি ছেড়ে চিরকালের মতো চলে যেতে হবে, নয় আমার পেটে যে এসেছে তাকে। ডুকরে উঠল তিস্তা।
তাকে ভীষণ অবাক করে সুমিত বলল, এতে কান্নাকাটির কি আছে? অবাক হওয়া তিস্তা হঠাৎ যেন আলোর দেখা পেল। দুহাতে সুমিতকে আঁকড়ে বলে উঠল সে, আমি পারবো সুমিত, তুমি পাশে থাকলে নিশ্চয়ই পারবো। আমি আরো টিউশনি করব। তুমি যদি কিছু রোজগার করো তাহলে। হরেকৃষ্ণ শেঠ লেনের বাড়িটায় আবার যেতে পারি, তাই তো? হ্যাঁ, তুমি কালই যাও যদি খালি থাকে এখনো। পাগল? বুঝতে পারল না তিস্তা। মানে? আমাকে পাগলা মশা কামড়ায়নি, সুখে থাকতে ভূতের কিল সহ্য করতে যাব কেন? ওখানে গিয়ে অনেক শিক্ষা হয়েছে, ন্যাড়া আর বেলতলায় যাবে না। মানে? দ্বিতীয়বার শব্দটা ঠোঁট থেকে বের হলো। ওই রকম ভিখিরির মতো থাকতে পারবো না আমি। ভিখিরি? কেঁপে উঠল তিস্তা। অফকোর্স, কিনা প্রেমের জন্য লক্ষ মাইল হাঁটতে পারি। এটা দেখো না। আমি দেখেছি। ফাঁপা রোমান্টিসিজম আমার ধাতে নেই। একটা পুরনো বাংলা ছবি দেখেছিলাম, তাতে চমৎকার ডায়ালগ ছিল। অভাব যখন দরজা দিয়ে ঢোকে তখন ভালোবাসা জানলা গলে পালিয়ে যায়। তাহলে? তাহলে আবার কি? মা যা চাইছে তাই হবে। তাতে মাথার উপর ভালো ছাদ থাকবে, পেটে খাবার জুটবে দুবেলা, পরীক্ষা দিতে পারবে। তিস্তা, তোমার ওই সস্তা রোমান্টিসিজম ছেড়ে একটু প্র্যাকটিক্যাল হও। একটু আগে তুমি তোমার প্রথম সন্তান। গলা বন্ধ হয়ে গেল তিস্তার। শোনা মাত্র একটু সেন্টিমেন্টাল হয়ে পড়েছিলাম, এখন পরিষ্কার হয়ে গেছি। না, অসম্ভব, তিস্তা জোরে বলল। কি? ঘুরে দাঁড়ালো সুমিত। আমার শরীরে যে এসেছে সে থাকবে। হো, তাহলে কাল সকালেই তোমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, একা। সুমিত, আমি তোমাকে আবার স্পষ্ট করে বলছি তিস্তা, এই সেন্টিমেন্টের কোনো মূল্য নেই। মা এর মধ্যেই তোমার জন্য নার্সিং হোমের ব্যবস্থা করে ফেলেছে। এরই মধ্যে? হ্যাঁ হ্যাঁ, মায়ের ডান হাত খুব অ্যাক্টিভ। হাউ হাউ করে কেঁদে উঠল তিস্তা। সুমিতকে জড়িয়ে ধরে অনেক মিনতি করতে লাগলো। সুমিত কিছুক্ষণ পরে বলল, যাকে চোখে দেখনি অনুভব করতে পারছো না, যার কোনো শেপ আসেনি, তাকে রাখার জন্য এমন হ্যাংলাপনা করছো কেন? এ আমার প্রথম সন্তান। তাই? কিভাবে এসেছে? তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে সেদিন সকালে রেপ করেছিলাম বলেই তো। এমনকি দরজাটা আমাকে খুলতেও বাধ্য করেছিলে তুমি, মনে পড়ে? তাহলে তোমার কাছে যেটা অন্যায় ছিল, ঘৃণ্য কাজ ছিল, তার ফসলের জন্য এমন হামলে পড়ছো কেন? অদ্ভুত মাইরি। আমি আবর্ষণ করব না। ঠিক আছে, বেরিয়ে যাও, কেউ তো আটকাচ্ছে না। বেরিয়ে কোথায় যাব? কেন, তোমার বাপ মায়ের কাছে? অসম্ভব, আমি তাহলে হেরে যাব। সুমিত প্লিজ, তুমি আমাকে একটু বোঝো। সুমিত। তিস্তা জড়িয়ে ধরেছিল সুমিতকে। আহ, ছাড়ো বলছি। না, আমি তোমাকে ছাড়বো না। সকালে তোমাকে আমার সঙ্গে যেতে হবে। যেতে হবে? হ্যাঁ, আমরা ভালোবেসে বিয়ে করেছিলাম। ভুল করেছিলাম। শালা একটা চুমুর জন্যে বিয়ে? হঠাৎ টেবিলে রাখা নিজের বেল্টটা তুলে নিল সুমিত। আর একবার ফালতু কথা বললে। তুমি আমাকে মারবে? বিশ্বাস করতে পারছিল না তিস্তা। ইয়েস, তোমার পাল্লায় পড়ে আমি আর বোকামি করতে চাই না। পাল্লায়? কে কার পাল্লায় পড়েছে? আমার পেছনে ঘুরছিল কে? তুমি মানুষ? ছি, তোমার চেয়ে একটা জন্তু অনেক বেশি বিশ্বাসভাজন। রাগে ঘেন্নায় কথাগুলো তিস্তার মুখ থেকে ছিটকে ওঠা মাত্র সুমিতের হাত চলল। চতুর্থবার আঘাত লাগা মাত্র দরজায় মঙ্গলার গলা শোনা গেল। কি হচ্ছে সুমিত? ঠিকই হচ্ছে। সুমিত মঙ্গলার দিকে তাকালো। না, ঠিক হচ্ছে না। এ বাড়িতে বৌমা এসেছে গিন্নি মায়ের ইচ্ছায়, তোমার ইচ্ছেতে নয়। অতএব ওর গায়ে তুমি হাত তুলতে পারো না। এসো বৌমা, তুমি তোমার ঘরে শোবে চলো।
মঙ্গলা এগিয়ে এসে তিস্তার হাত ধরল। তিস্তা কাঁদছিল না, সে পাথরের মতো সুমিতকে দেখছিল। বেল্ট হাতে সুমিত এখন বিছানায় গিয়ে বসেছে। এই লোকটা তার স্বামী, একেই ভালোবেসে সে বিয়ে করেছিল। বাবা তাকে এমন লোককে বিয়ে করার শিক্ষা দিয়েছিলেন। মানুষ যখন ভালোবাসে তখন ঈশ্বর তাকে ভবিষ্যৎ দেখতে দেন না কেন? এ কেমন জুয়া খেলা! অমিতের ঘরে নিয়ে যাওয়ার সময় লম্বা করিডোরের প্রান্তে পৌঁছে মঙ্গলা দাঁড়ালো। বৌমা, আমি অশিক্ষিত মানুষ, গতর ছাড়া কিছুই নেই, তবুও আমার কথা শোনো। জীবনে তো অনেক দেখেছি, গিন্নিমা যা চাইছে তাই করো। চোখ বন্ধ, দাঁতে দাঁত, দ্রুত মাথা নেড়ে না বলল তিস্তা। আমি জানি তোমার কষ্ট হবে, কিন্তু সারা জীবনের কষ্টের চেয়ে এখনকার কষ্ট কি খুব বেশি দামি? কিছুতেই না। যে লোকটা তোমার গায়ে হাত তুলল, পথে নামিয়ে যে সরে দাঁড়ায়, তার সন্তান তুমি শরীরে রাখতে চাইছো? যাকে একটু একটু করে বড় করবে, সে যে বড় হয়ে বাবার চেয়েও সাংঘাতিক বিশ্বাসঘাতক হবে না, তা কে বলতে পারে? না। হ্যাঁ, পুরুষ মানুষের শরীর থেকে তার সমস্ত ভালো খারাপ একসঙ্গে বেরিয়ে আসে। মেয়েদের সেটা শুধু বয়ে যেতে হয়। সুমিতকে তা যদি কখনো জানো, তাহলে আমার এ কথার মানে বুঝতে পারবে। আমি বলছি, তুমি আর আপত্তি করো না। গিন্নিমাকে জানি, রাজি না হলে কাল তিনি তোমাকে ঠিক বের করে দেবেন। অমিতের ঘরে পৌঁছে দিয়ে ফিরে গিয়েছিল মঙ্গলা। কিশোর অমিত ওর খাটে ঘুমে কাদা হয়ে আছে। সারা রাত বিছানায় বসে রইল তিস্তা। সেই ইংরেজিতে অনার্স পড়তে কলকাতায় এসেছিল, নাকি মধ্যযুগে বাস করছে তা ভেবেই পাচ্ছিল না। সকাল 8টায় মঙ্গলা এলো ঘরে। বৌমা, স্নান করে নাও। তিস্তা জবাব দিল না। মন খারাপ করে বসে থেকো না, যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে। এই সময় দরজায় শাশুড়ির গলা পাওয়া গেল। থাক, এখন স্নান করতে হবে না, ফিরে এসে তো স্নান করতেই হবে। নার্সিং হোমের জামা কাপড়ে ঘরে ঢুকবে নাকি? কিছুই করার নেই। মিনিট 15 বাদে তিস্তা শাশুড়ি আর মঙ্গলার মাঝখানে বসে ট্যাক্সিতে চেপে রওনা হলো। যাওয়ার আগে সুমিতের কথা মনে হয়েছিল একবার, কিন্তু ইতিমধ্যে সে জেনে গেছে কোনো লাভ নেই। হঠাৎ তার মনে হলো বাবার কথা। এসব ব্যাপার বাবা জানেন না। যদি তার কানে যেত, তিনি কি করতেন? মেয়ের শ্বশুরবাড়িতে এসে সিদ্ধান্ত বদল করার ক্ষমতা তার নিশ্চয়ই নেই, কিন্তু তিনি কি তিস্তাকে শ্যামনগরে নিয়ে যেতেন? তারপর একদম একা হলে সে কি করে বাবার মুখের দিকে তাকাতো? সেই ছোট্টবেলা থেকে বাবা তার কাছে ভগবানের মতো, যে ভগবান বন্ধু ছাড়া কিছুই নয়। যখন প্রথম বুঝতে শিখল, কানপুরেও কাশফুলের জঙ্গলে দৌড়ে যাওয়া দুর্গা অপুর আনন্দে আনন্দিত হতে শিখল, তখন থেকে সে এমন একটা কাজও করেনি যা বাবা অপছন্দ করেন। হ্যাঁ, সুমিতকে ভালোবেসে বিয়ে করার সময় সে যুক্তি তৈরি করে নিয়েছিল, যে কাজ করলে মনে হবে না অন্যায় করছি, সেই কাজ করাটাই স্বাভাবিক। এটা বাবারই শিক্ষা। সুমিতকে ভালোবাসা অন্যায় ছিল না, ভালোবেসে বিয়ে করাটাও ঠিক ছিল। কিন্তু এখন 12 বছরের তিস্তাকে বাবা যা যা শিখিয়েছিলেন, তাতে সে কি কখনো এমনভাবে নার্সিং হোমে যেতে পারে? হঠাৎ কেঁদে ফেলল সে শব্দ করে। পাশ থেকে শাশুড়ি বলে উঠলেন, আহ, এই জন্যে কারো উপকার করতে নেই। পার্ক সার্কাসে যেখানে ট্যাক্সি থামলো, সেখানে একজন লোক দাঁড়িয়েছিলেন। খুব লম্বা, ফর্সা, ধুতি পাঞ্জাবি পরা, স্টেনলেসের চশমা চোখে। এগিয়ে এসে তিনি ভাড়া মিটিয়ে দিলেন। তোমরা ভেতরে গিয়ে বসো, ডাক্তার আসছে। কত দেরি হবে? শাশুড়ি জিজ্ঞাসা করলেন। বেশি নয়, আজ বেশি কেস নেই বলল। লোকটাকে কখনো দেখেনি তিস্তা। শাশুড়ির যে ভাইয়ের কথা সে মাঝে মাঝে শুনেছে, তিনিই হয়তো হবেন। দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় মনে হলো অন্ধকূপে ঢুকছে। স্যাঁতস্যাঁতে অন্ধকার অন্ধকার চারিদিকে। ভিজিটার্স রুম বলতে যেটা রয়েছে, সেখানে বিভিন্ন বয়সের মহিলা বসে। ওরা তিনজনে এক পাশের বেঞ্চিতে গিয়ে বসলো। নার্সদের পোশাক পরে যারা ঘুরে বেড়াচ্ছে, তাদের দেখে একটুও ভক্তি হবার কথা নয়।
একটা বিশ্রী গন্ধ আসছে নাকে। বেঞ্চির অন্য পাশে একজন রোগা প্রৌঢ়া বসেছিল। সে শাশুড়ির দিকে তাকিয়ে বলল, মেয়ে? না, বৌমা। ও, পরপুরুষ। ছেলে বুঝি বাইরে থাকে? হ্যাঁ, অম্লান বদনে বলে ফেলল শাশুড়ি। তিস্তার শরীর এমনিতেই ঘিন ঘিন করছিল, এখানে এসে শুনে মনে হলো বমি হবে। প্রৌঢ়া বলল, কয় মাস? 1। তাহলে চিন্তার কিছু নেই। আমি যাকে নিয়ে এসেছি তার 3.5। 3.5? কি করব? চেপেছিল, শেষে না পেরে কাঁদাকাটি। পায়ে ধরে কাঁদলে তো না বলতে পারি না। বিধবা হয়েছে 2 বছর, তারপরে এই কাণ্ড। ভয় নেই কিছু? বাড়তে দিলে যে ভয় তার থেকে তো বেশি নয়। আজ পর্যন্ত 132টা কেস করিয়েছি, একটা ছাড়া কখনো ফেল করিনি। অদ্ভুত সব কথাবার্তা। এ ধরনের মানুষ আগে কখনো দেখেনি তিস্তা। তিস্তা প্রৌঢ়ার পাশে বসা মহিলাকে দেখল। শাখা সিঁদুর নেই, সাদামাটা চেহারা, মাথা নিচু করে বসে আছে। কি বিষণ্ণ। 10টা নাগাদ ডাক এলো। মঙ্গলার সঙ্গে ভেতরে ঢুকলো তিস্তা। শাশুড়ি গেলেন না, শুধু মুখে বললেন, দুগ্গা দুগ্গা। তারপরের আধ ঘন্টা তিস্তার জীবনে চিরকাল মনে থাকবে। একটা নোংরা নার্সিংহোমের টেবিলে অর্ধনগ্ন হয়ে শুয়ে সে যেভাবে মুক্ত হলো, তা ভোলার মতো দিন কখনো আসবে না জীবনে। যখন ডাক্তার জানালো সময়টা 1 মাসের বেশি নয়, তখন পুরো অজ্ঞান করবার প্রয়োজনও বোধ করল না। ঘরে একজন নার্স, একজন অ্যানাস্থেসিস্টের সঙ্গে ওরা মঙ্গলাকে থাকতে দিল। তাকে যন্ত্রণায় কাতরাতে দেখে নার্স মন্তব্য করেছিল, মজা লোটার সময় খেয়াল ছিল না। কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত একটা যন্ত্রণা নিয়ে সে টেবিল থেকে উঠতে বাধ্য হলো। তখনও রক্তপাত বন্ধ হয়নি। তাকে যে ঘরে শুইয়ে দেয়া হলো সেখানে যতই বোটকা গন্ধ থাকুক, তা যেন তিস্তার নাকে ঢুকছিল না। চিত হয়ে শুয়ে চুপচাপ কেঁদে যাওয়া ছাড়া তার আর করার কিছু ছিল না। এই সময় নার্স তাকে একটা ইঞ্জেকশন দিয়ে বলল, 1 ঘন্টা ঘুমান, সব ঠিক হয়ে যাবে। অথচ ঘুম আসছিল না। 1 ঘন্টা বাদে শরীর নাড়তে পারল তিস্তা। ব্যথা কম, কিন্তু কোমরের কাছটা আড়ষ্ট হয়ে আছে। মঙ্গলা বলল, এখানে না শুয়ে থেকে বাড়িতে গিয়ে শোবে চলো, যা বদগন্ধ এখানে। আমি হাঁটতে পারবো না, কেঁদে ফেলল তিস্তা। পারবে, আমার হাত ধরো। মঙ্গলা যত্ন করে তাকে খাট থেকে নামালো। 2 পা 3 পা সে হাঁটল। বেশ অস্বস্তি হচ্ছে, তলপেটে যেন বিদ্যুৎ চমকে উঠছে। কিন্তু তিস্তারও মনে হলো এই দুর্গন্ধময় জায়গা থেকে এখনই চলে যাওয়া উচিত। তার আরেক প্রস্থ পোশাক সঙ্গে নিয়ে এসেছিল মঙ্গলা। যা পরে এসেছিল তা ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে। পরিষ্কারগুলো পরে সে মঙ্গলার হাত ধরে বাইরে বেরিয়ে এসে শাশুড়িকে দেখতে পেল। শাশুড়ির পাশে সেই লোকটি দাঁড়িয়ে। শাশুড়ি বলল, একটু অসুবিধে হবে প্রথমে, পরে ঠিক হয়ে যাবে, চলো। মঙ্গলা না থাকলে যে তার কি হতো। কয়েক পা হাঁটার পর পা যখন আর সরছিল না, তখন মঙ্গলাই তাকে জড়িয়ে ধরে ট্যাক্সির দরজা পর্যন্ত নিয়ে এলো। ভদ্রলোক ট্যাক্সিতে উঠলেন না। এই প্রেসক্রিপশন নাও, ওষুধ আনিয়ে নিও। ছো মেরে সেটা নিয়ে মহিলা বললেন, 300 গেছে, তাতেও শান্তি নেই। ট্যাক্সি চললে তিনি মঙ্গলাকে বললেন, হ্যাঁ রে, কাজ ঠিক করেছে তো? মঙ্গলা মাথা নেড়ে হ্যাঁ বলেছিল। বাড়িতে ঢুকে শাশুড়ি বললেন, দাঁড়াও, ওপরে যাবে না। দাঁড়াতে পারছিল না তিস্তা। অসহায় চোখে তাকালো। নার্সিং হোমের জামা কাপড়ে ঘরে ঢুকবে কি? তোমার বাপ মা কিছু শেখাননি দেখছি। যাও নিচের বাথরুমে ঢোকো, আমি ওপর থেকে কাপড় পাঠিয়ে দিচ্ছি। শাশুড়ি হুকুম দিলেন। তিস্তা আস্তে আস্তে এগোলো। এটা ঝি চাকরদের বাথরুম। মনে মনে বলল, আমার মা বাবা জানতেন না কখনো আমাকে অ্যাবর্শনের জন্য নার্সিং হোমে যেতে হবে। জানলে ঠিক শিক্ষা দিতেন। বাথরুমে ঢুকতেই শাশুড়ির গলা ভেসে এলো, ওখানে গামলা আছে? তিস্তা দুর্বল চোখে বাথরুমের এক কোণে সেটাকে দেখতে পেল। এক গাদা কাপড় সাবান জলে ভিজিয়ে রাখা হয়েছে।
সে শব্দ করল, হ্যাঁ। ওগুলো আওয়াজ করে কাঁদছো, কি জানি বাবা, পেটে যদি কিছু এখনো থেকে থাকে। ডাক্তারদের যা গল্প শুনতে পাই আজকাল। নিজের কানকে অবিশ্বাস করার কিছু ছিল না। শাশুড়ি আগে থেকে এসব ভেবে ব্যবস্থা করে রেখেছেন। সে কাতর চোখে গামলাটার দিকে তাকালো। এখন আর একটুও কান্না পেল না ওর। কোন রকমে দেয়াল ধরে উবু হয়ে বসতে যন্ত্রণাটা শুরু হলো। সেই যন্ত্রণার মধ্যে একটার পর একটা কাপড় কেচে যাচ্ছিল সে শব্দ করে। হঠাৎ বাথরুমের দরজা খুলে গেল। হয়তো ভেতরে ঢুকে ভালো করে বন্ধ করেনি সে। মঙ্গলা দাঁড়িয়ে আছে। থাক, আর করতে হবে না। মুখ হাত পা ধুয়ে এগুলো পরে নাও। সারাটা দিন আচ্ছন্নের মতো পড়েছিল তিস্তা। শেষ বিকেলে মঙ্গলা এসে এক গ্লাস গরম দুধ খাইয়ে গিয়েছিল, সেই সঙ্গে কয়েকটা ট্যাবলেট আর ক্যাপসুল। তারপর আবার ঘুম। একেবারে বেহুশ হয়ে পড়ে রইল 15 ঘন্টা। ঘুম ভাঙল যখন, তখন চোখ না খুলেই কপালে হাতের স্পর্শ পেল সে। কেউ আলতো করে হাত বুলিয়ে দিচ্ছে। বেশ আরাম হচ্ছে। চোখ খুলতেই শাশুড়িকে দেখতে পেল সে। মাথার পাশে বসে আছেন। এখন কেমন লাগছে? তিস্তা জবাব দিল না। বোকা মেয়ে, যা করেছি তোমার ভালোর জন্য করেছি। দেখো তো এখন উঠতে পারবে কিনা। একটু বাথরুম থেকে ঘুরে এসো। পারল তিস্তা। খাট থেকে নেমে বাথরুমে যেতে কোনো অসুবিধে হলো না। শুধু মাথাটা ঘুরছিল তার। শাশুড়ি বললেন, দুর্বল তো হবেই। 2 দিন পেটে কিচ্ছু পড়েনি যে। এই সকালে চা বিস্কুট খাও, পরে ডিম আর রুটি পাঠিয়ে দিচ্ছি। বাথরুম থেকে বেরিয়ে খাটের বাজু ধরে দাঁড়িয়েছিল তিস্তা। এটা তার আর সুমিতের ঘর ছিল এক সময়। এখন সুমিতের। এ ঘরে শাশুড়ি ঢোকেন না, আজ ঢুকলেন। আর একটু ঘুমোবে? না, আজ আর বেরিও না, বাড়িতেই বিশ্রাম নাও, বুঝলে? নীরবে মাথা নেড়ে হ্যাঁ বলল তিস্তা। শাশুড়ি উঠলেন। আমি পরে আসব, দরকার পড়লে ডেকো। চা নিয়ে এলো মঙ্গলা। এই তো, বাবা যা ভয় দেখিয়ে দিয়েছিলে। কিছুতেই মেয়ের ঘুম ভাঙে না। নববাবু শেষে ডাক্তার ডেকে আনলেন। নববাবুকে? ওই যে, যিনি তোমার নার্সিং হোমের ব্যবস্থা করে দিয়েছিলেন। তা ডাক্তার এসে অভয় দিল, ভয়ের কিছু নেই। নাও, খেয়ে নাও। চুপচাপ চা বিস্কুট খেলো তিস্তা। সুমিত কোথায়? কাকে খুঁজছ? সুমিত নেই। না, তিনি বিহারে গেছেন কাজের সন্ধানে। বউ গেছে নার্সিং হোমে, কিন্তু তার হুঁশ হবে কেন? বুঝলে বৌমা, অনেক তো দেখলাম। বেটা ছেলের মতো বজ্জাত যখন ভগবান সৃষ্টি করেছেন, তখন তার প্রতি আর ভক্তি নেই বাপু। ভগবানও ছেলে, নইলে এই অবস্থা। কিন্তু তোমার বাবা, আমার বাবা, অমিত, এরাও তো ছেলে। ওই তো মুশকিল, সব গোলমাল পাকিয়ে যায়। তুমি খুব ভালো মঙ্গলা। মোটেই না, সারা দিন রাত পাপের কাদা মাখছি। এই কথা আগেও তুমি বলেছ। কেন তোমার এমন মনে হয়? তাহলে বলি, এই যে কলকাতার শ্যামবাজার, বাগবাজার, শোভাবাজার আর আহিরিটোলা, এসব জায়গায় যারা থাকে তারা অনেক পুরনো দিনের মানুষ। এককালে টাকা ছিল, প্রতিপত্তি ছিল। শুনেছি তখন বালিগঞ্জ নিউ আলিপুর হয়নি। এসব বাবুদের কেউ কেউ যাতে এদিকে কেউ টের না পায়, তাই বালিগঞ্জে বাড়ি বানিয়ে মেয়ে ছেলে রাখতেন। তাদের নামে বাড়ি লিখে দিতেন। এদিকের যারা ওসব করতো না, তারা বাগান বাড়িতে যেত। পয়সা যখন কমে এলো, তখন গ্রাম থেকে মেয়ে ছেলে তুলে নিয়ে আসা হলো। 12 বছর বয়স হলেই এক একজন খোকাবাবুর সেবা করার জন্য এক একজন 15-16 বছরের ঝি রাখা হতো। মাইনে কম, পয়সা বেশি লাগছে না। আবার যৌবনে পড়ে খোকাবাবু বাইরেও রাত কাটাবে না, ঝিয়ের টানে ঘরে ফিরবেই। বাপের কাছে টাকা চেয়ে ঝামেলাও করবে না। বিয়ের পরও কেউ কেউ ঝিকে ছাড়লো না। এর সঙ্গে তোমার সম্পর্ক কি? আমার মা ছিল শোভাবাজারের এমনই এক লোক। খুব নামযশ ছিল। বড়গিন্নি মাকে ছাড়া দুর্গা পূজাই করতেন না। আমি জন্মালাম, বাপ ছিল একটা, বুঝতেই পারছো, নামেই বাপ। ও বাড়িতেই বড় হতে নবাবুর দায়িত্ব পেলাম।
তখন তার 10 বছর বয়স, আমি 12। 10 বছরের ছেলেকে ন্যাংটো করে স্নান করিয়ে দিতে হতো, রাতে ঘুম পাড়াতে হতো। বুঝতেই পারছো এরপর কি হতে পারে। কিন্তু আমার নাকি খুব নাম হলো। অন্য বাবুরা তাদের মায়ের কাছে আমার জন্য দাবি করতে লাগলো। নবাবুও ছাড়বে না। তখন গিন্নিমা আমার বিয়ে দিয়ে দিলেন মজলিশপুর শ্বশুরবাড়ি। মাটির ঘর, মোটা ভাত, শহরের আরাম পেয়ে মাথা ঘুরে গিয়েছে তখন। মন টিকবে কেন? দত্তবাড়ির বাবুদের মুখে আমার নাম তখন অনেকেই শুনেছে। উত্তর কলকাতার সেনেরা লোক পাঠালো, ভালো মাইনে। চলে এলাম। আমার মা একটা উপকার করেছিল, নানা রকম শেকড় বাকড় চিনিয়ে দিয়েছিল, যেগুলো খেলে বাচ্চা হবে না, নষ্ট হবে, এসব। কত পাপ করেছি তার ফলে। নিজের স্বামীর কাছ থেকে একটা বাচ্চা পেয়েছিলাম, ফেলতে পারিনি। সেনবাবুরা বলল তাকে সঙ্গে রাখা চলবে না। বড্ড ন্যাওটা ছিল সে, কাজ ছাড়া হতেই চাইতো না। পাঠিয়ে দিলাম স্বামীর কাছে মজিলপুরে। আমার টাকায় ধানের জমি বাড়লো, মাটির ঘর ভেঙে দুতলা বাড়ি তৈরি হলো। নিজে দাঁড়িয়ে স্বামীর আবার বিয়ে দিলাম। সে বেচারা কেন কষ্ট করবে বলো? এদিকে সেন বাড়িতে ভাগাভাগি শুরু হয়ে গেল। যে যার অংশ বুঝে নিয়ে বিক্রি করতে চায়। সুন্দরী শিক্ষিতা বউ এসেছে বাড়িতে। তারা সব বালিগঞ্জ, নিউ আলিপুরে ফ্ল্যাট নিয়ে চলে যাবে। তখন বুড়ো কর্তাবাবুকে দেখাশোনা করতাম আমি। বুড়োর বয়স 80, তবু আমাকে স্নান করিয়ে দিতে হতো। এক সময় মনে ঘেন্না হলো, কাজ ছেড়ে চলে গেলাম দেশে। ছেলে যুবক হয়েছে, বছর 15 বয়স। সতীন বলল, ও মা, এ কি কথা, পাকাপাকি থাকবে নাকি? বললাম, লোকে তো নিজের ঘরে একসময় ফিরে আসেই। সে বলল কি জানো, 7 সাগরে স্নান করে এই পানা পুকুরে ডুবে মরতে এলে আমি শুনবো কেন? বিয়ের সময় কথা হয়েছিল কখনো সতীনের সঙ্গে ঘর করতে হবে না। স্বামী আমাকে দেখে নরম হয়েছিল। শহরে আরামে থেকে আমার শরীর তার দ্বিতীয় পক্ষের থেকে বোধহয় ভালোই ছিল। কিন্তু বেঁকে বসলো পেটের ছেলে। স্পষ্ট আমার মুখের উপর বলে দিল, সবাই বলে তুমি ভদ্রলোকের ভাড়া করা মেয়ে মানুষ। আমি তোমার সঙ্গে কিছুতেই থাকতে পারবো না। বললাম, এই বাড়ি জমি কার পয়সায় হয়েছে? ভাড়া না খাটলে পেতিস? কিন্তু বুঝলাম ওদের কাছে আমি শেষ হয়ে গেছি। যতদিন সেনেরা ভাগ হয়নি ততদিন ওদের কাছে আমার কদর ছিল। বুড়ো কর্তা ছাদের ঘরে টিম টিম করছে, ট্যাঁকে চাবি নেই। আমারও আঁচলে কিছু আসছে না। ওরা তো আজ করবে কেন? হাঁ করে এই কাহিনী শুনে যাচ্ছিল তিস্তা। বিমল মিত্র সাহেব, যিনি বিবি গোলামে যেসব বৃত্তান্ত লিখেছেন, তা থেকে কম অবাক করা জীবন নয়। মঙ্গলার গালে ঈষৎ মেচে তার দাগ। শরীর ভারী, বুক এবং নিতম্ব তো যথেষ্ট দৃষ্টি কাড়ার মতোই ভারী। দেখলেই মনে হয় পেছনে কোনো রহস্য আছে। কিন্তু মানুষটা যে কত ভালো তা সে জানে। এই মানুষের কাহিনী শুনে সে একটুও ঘেন্না করতে পারছে না কেন? তিস্তা বলল, তারপর? ফিরে এলাম কলকাতায়। 8 বছর আগেকার কথা। আমার বয়স কত বলো তো? বুঝতে পারছি না। 40। 16 বিয়ে হয়েছিল, 17তে ছেলে। তা ফিরে এসে উঠলাম ওই সেনেদের বাড়িতেই। সব ছেলেরা তখন যে যার ফ্ল্যাটে চলে গিয়েছে। গিন্নি মারা গিয়েছেন অনেক দিন। মারোয়ারি বাড়ি কিনে দয়া করে বুড়ো কর্তাকে থাকতে দিয়েছে। সেই মারোয়ারিদের ব্যবসা দেখাশোনা করতো এ বাড়ির নববাবু। ও, তিনি বললেন, তুমি যদি ভালো কাজ চাও তাহলে আমার সঙ্গে মানিকতলায় যেতে পারো। মাস গেলে 100 টাকা আর খাওয়া পড়া পাবে। বাকিটা যদি আদায় করতে পারো তাহলে সেটা তোমার হাত যশ। জিজ্ঞাসা করলাম, কি কাজ করতে হবে? আমি তো রান্না বান্না, ঘর মোছার কাজ কখনো করিনি, খোঁজ নিয়ে দেখুন। সেটা আমি শুনেছি। ওরা খুব বর্ধিষ্ণু পরিবার। কর্তা উকিল, তার দেখাশোনার ভার নিতে হবে। 2 ছেলে আছে, একজন 16 আর একজন 4। যদি দরকার হয় এদেরও দেখতে হবে। তবে কোনো অবস্থাতে উকিলবাবু বাড়িতে থাকলে তার কাজ ছাড়া হবে না। ওটাই তোমার চাকরি। এলাম এ বাড়িতে। গিন্নিমা আমায় খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন। মনে হলো খুশি হলেন।
বললেন, আগে কাজের নমুনা দেখি, তারপর রাখবো কিনা বলবো। তারপর? আর শুনতে চেও না বৌমা। আমি শুনবো। না, তাতে তোমার দুঃখ বাড়বে। আমার আর কোনো কিছুতেই দুঃখ নেই। তা হোক বৌমা, পৃথিবীতে কোনো কোনো কথা আছে যা না শোনাই ভালো। তিস্তা অবাক হয়ে বঙ্গলার মুখের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর জিজ্ঞাসা করল, তোমার গিন্নিমা কেন সুমিতকে এত অপছন্দ করেন? সুমিত উকিলবাবুর ছেলে তো, তাই। নিজের স্বামীর ছেলেকে কি কেউ অপছন্দ করে? কখনো কখনো করে, যখন মেয়ে মানুষ স্বামীর কাছে কিছুই পায় না, যখন স্বামীর খারাপ দিকটা ছেলের মধ্যে ফুটে ওঠে, তখন সেই ছেলেকে মেনে নেওয়া সম্ভব হয় না। সেগুলো কি শুনতে চাও? হ্যাঁ। উকিলবাবুর একসময় খারাপ অসুখ হয়েছিল। খারাপ পাড়ায় গেলে যে অসুখ হয় তাই। সেই সময়ে সুমিত জন্মেছে। কথাটা জানার পরে গিন্নিমা আর উকিলবাবুর সঙ্গে এক বিছানায় শোয়নি। এখন উকিলবাবুর মাথার অবস্থা ঠিক নেই। কোর্টে গিয়ে কি করে কে জানে। গিন্নিমায়ের ধারণা এইসব এই অসুখের জন্যই হয়েছে। আর সুমিত যেহেতু তখনকার সন্তান, তাই তাকে মানতে পারেন না উনি। আর অমিত? এ কথার জবাব আমার মুখ থেকে নাই বা শুনলে। গিন্নিমা কাউকে ভালোবাসেন? হ্যাঁ, রোজ সন্ধ্যের পর তিনি আসেন, মাঝরাত্রে চলে যান। আমার কাজ উকিলবাবুকে পাহারা দেওয়া। সুমিত এসব জানে? না জানার তো কিছুই নেই, ওর মুখ বন্ধ। কেন? আমি উত্তর দিতে পারবো না। মঙ্গলা হঠাৎ চলে গেল। তিস্তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। যে পরিবেশে সে এতকাল বড় হয়েছে তার সঙ্গে এসবের কোনো মিল নেই। হঠাৎ তার মনে হলো, সুমিতের ব্যবহার কি স্বাভাবিক? কোনোদিন কি সুমিত তার মনের কথা বলেছে? কেঁপে উঠল তিস্তা। সে চোখ বন্ধ করল। ভগবান! সুমিতের সন্তান তার শরীরে নেই, এটা যেন বিরাট আশীর্বাদ বলে মনে হলো। এ বাড়ির রক্ত সে বহন করছে না আর। যতই কষ্ট হোক, এর চেয়ে আশীর্বাদ আর কিছুতেই নেই। তিস্তা শুয়ে পড়ল বিছানায়। নিজের বদলে মঙ্গলার জন্যই তার কষ্ট হচ্ছিল। সুমিত এলো দিন 5 বাদে। বেশ উৎফুল্ল হয়ে এলো। তখন আবার আগের জীবনে ফিরে গিয়েছে তিস্তা। এবার আর শাশুড়ি তাকে অমিতের ঘরে শুতে বলেননি। আচরণে বুঝিয়ে দিয়েছেন তিনি যা চান তার বাইরে এ বাড়িতে কিছু হবার উপায় নেই। দ্বিতীয়বারেও তিনি একই ঘটনা ঘটাতে দ্বিধা করবেন না। তিস্তা অপেক্ষা করছিল সুমিত কখন তাকে জিজ্ঞাসা করে সেই তিক্তময় অভিজ্ঞতার কথা। তার জীবনে যে ঝড় বয়ে গেল, যার সঙ্গে সুমিত জড়িত, তার পরিণতির কথা জানতে চাইবে। কিন্তু সুমিত যেন কিছুই জানে না। কোনো ব্যাপার সে জেনে যায়নি। খুব খুশিতে টকবক করছিল সে। বলল, তুমি জানো না কি দারুণ জায়গা। রাঁচি থেকে যেতে হয়। ওদের বাড়িটা বিশাল, অথচ 3 জন মাত্র লোক, 30 জন চাকর। তিস্তা শুনে যাচ্ছিল। 30 জন চাকর যে লোক নয় তা প্রথম বুঝতে হলো। সুমিত বলল, ম্যাডাম আমাকে ব্যবসাটা দেখাশোনা করতে বলেছেন। ম্যাডামকে? আমার বন্ধুর মা, ইনফ্যাক্ট বন্ধুর সৎ মা। হো, কিসের ব্যবসা? ওদের একটা মাইন আছে, অভ্রের। তার সেট আপ ভালোই, কিন্তু ম্যাডাম মনে করেন একজন পারিবারিক মানুষ যদি ওভারঅল দেখাশোনা করে তাহলে ভালো হয়। তাছাড়া ল্যান্ড, বিস্তর জমি বিভিন্ন নামে ছড়ানো ছেটানো রয়েছে, সেগুলোকে অর্গানাইজ করতে হবে। জঙ্গলের কিছু কন্ট্রাক্টরই ম্যাডামের নামে অ্যালটেড। হিউজ ব্যাপার। বাহ, খুব ভালো তো। আর এইসব দেখতে গেলে আমাকে ওখানে গিয়ে থাকতে হবে। তিস্তা সুমিতের দিকে তাকালো। হঠাৎ তার মনে হলো কলকাতা থেকে চলে যাওয়ার বাহানা দেখাবার জন্যই সুমিত এতক্ষণ ওরকম উচ্ছ্বাস দেখাচ্ছিল। সুমিত এখান থেকে চলে যেতে চায়। যে কাজগুলোর কথা সে বলছে তা করতে গেলে অবশ্যই অভিজ্ঞতা প্রয়োজন। যিনি এতদিন ব্যবসা চালিয়ে এসেছেন তিনি কেন ওর মতো অনভিজ্ঞ এক তরুণের হাতে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে দেবেন, তাই সে বুঝতে পারছিল না। তিস্তা বলল, ওসব জায়গা নিশ্চয়ই থাকার পক্ষে খুব ভালো। ফ্যান্টাস্টিক। গরমকালে একটু কষ্ট হতে পারে, কিন্তু বাকি সময় দারুণ।
তাহলে তোমার চলে যাওয়া উচিত। কলকাতায় এমন কাজের সন্ধান তুমি পাবে না। দেখলে তো একদিন চেষ্টা করে। হ্যাঁ, আই হেট ক্যালকাটা। তুমি আমার সঙ্গে যাচ্ছ। আমি? আমি কেন? এইটা আশা করেনি তিস্তা। বাহ, আমি ওখানে আর তুমি এখানে পড়ে থাকবে নাকি? ইন দিস ফিলদি হাউস? নো, তুমি আমার সঙ্গে যাবে। দেখি। তুমি বুঝছো না, দিস টাইম ভিখারির মতো হরে কৃষ্ণ শেঠ লেনে নয়, বিশাল একটা বাংলো আমাকে ছেড়ে দেবেন ম্যাডাম। কুক আটদালি এরা থাকবে। আমার পড়াশোনা? দূর। তার মানে? হার পড়ে কি হবে? এদেশে লোকে পড়াশোনা করে ভালো চাকরি পাওয়ার জন্যে। আমি এখন এটা পেয়ে গেছি, তোমার তো আর কোনো চিন্তাই নেই। সুমিত, আমার পরীক্ষা সামনে। ওয়েল, তেমন বুঝলে কদিনের জন্য এসে পরীক্ষা দিয়ে যেও। ঠিক আছে, ভেবে দেখি। সুমিত খুব খুশি হলো না কথাটা শুনে। তিস্তা লক্ষ্য করলো সুমিত তার সিগারেটের প্যাকেট পাল্টেছে। সাদা সাপটা হলদে প্যাকেটের বদলে দামি বিদেশি প্যাকেট। কদিন বাইরে গিয়ে লোকটা যেন প্রদীপের সেই দৈত্যের সঙ্গে বন্ধুত্ব করে এসেছে। মা তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? যেমন করেন। এবার মুখের ওপর জবাব দিতে হবে। দিও। ওভাবে আমার সঙ্গে কথা বলো না। ওভাবে আমার সঙ্গে কথা বলো না। ওহো, ভুলে গিয়েছিলাম। সুমিত থামল। তিস্তার মনে হলো এতক্ষণে সুমিতের খেয়াল হয়েছে। এবার নিশ্চয়ই তার অ্যাবর্শন নিয়ে একটা সান্ত্বনা দেবার চেষ্টা করবে। তিস্তা, তোমাকে একটা উপকার করতে হবে। সুমিতের গলার স্বর নরম। তিস্তা অবাক। তাহলে তার ভাবনাটা আবার মিথ্যে হলো? ব্যাপারটা হচ্ছে, ম্যাডাম চান এই যে এত বড় ব্যবসা আমি হ্যান্ডেল করব, কেউ যাতে কিছু মনে না করে তার জন্য একটা ডিপোজিট আমি যেন। বুঝতেই পারছো? খুবই স্বাভাবিক। মায়ের কাছে আমি চাইবো না, তোমার বাবাকে যদি তুমি রাজি করাও। অদ্ভুত গলায় তিস্তা জিজ্ঞাসা করলো, তার মানে? খুব সিম্পল। এই ধরো লাখখানেক টাকা আমাকে জমা রাখতে হবে। এই টাকায় ওরা হাতও দেবেন না। ইন্টারেস্ট যা পাওয়া যাবে তা আমার নামেই জমবে। যেদিন আমি চাকরি ছেড়ে দেব সেদিনই ওই টাকাটা ফেরত পেয়ে যাব। কি একটা নিয়ম কানুনের জন্য ম্যাডাম এটা করতে বলেছেন। তুমি তো জানো, মায়ের কাছে আমি কিছুতেই হাত পাততে পারি না। তুমি তোমার বাবাকে বলো টাকাটা দিতে। ওর টাকা ওরই থাকবে, ক্লিয়ার? নিজের কানকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছিল। কিছুক্ষণ নির্বাক হয়ে চেয়ে রইল তিস্তা। তার রকম দেখে সুমিত হাসল। আরে, সমাধি হয়ে গেলে নাকি? আমার বাবার টাকা নেই। কি যে বলো! এত বছর চাকরি করলেন, বাইরে থাকলে খরচও কম হয়। তাছাড়া তোমার যদি নর্মাল বিয়ে হতো তাহলে কত খরচ হতো ভাবো। আমরা তার অনেকটাই বাঁচিয়ে দিয়েছি, দেইনি? আবার ভেবো না আমি এতদিন বাদে বরপণ চাইছি। ও নেভার। আমি ওসবের বিরুদ্ধে, তা তো তুমি ভালো করেই জানো। এটা আমায় একটু সাহায্য করা। আমার বাবার টাকা নেই। ঠিক আছে, আছে কি নেই তা তুমি আমার চেয়ে বেটার জানবে। এক কাজ করো, বেলেঘাটায় ওর যে জমিটা আছে সেটা আমার নামে লিখে দিতে বলো। টাকা দিতে হবে না। আমি এই জমিটাই ডিপোজিট করব। ম্যাডাম তাতেও রাজি। ওটা আমার বাবার শেষ সঞ্চয়। ফাইন, সঞ্চয় তো উড়িয়ে দিচ্ছি না। আমি জমিটা দেখে এসেছি, আলো ছায়া সিনেমা ছাড়িয়ে। 1080-90 কাঠা হবে। নট ব্যাড। আমার পক্ষে বাবাকে বলা সম্ভব নয়। কেন? নিজেকে নোংরা বলে মনে হবে। নোংরা? আশ্চর্য! তুমি চাও না আমি জীবনে প্রতিষ্ঠা পাই? তোমার বাবার একটা জমি পড়ে আছে, সেটা দেখালে আমার একটা হিল্লে হয়ে যায়। তুমি চাও না? না, আমি বাবার কাছ থেকে কিছুই নিতে চাই না। তুমি ওর একমাত্র মেয়ে। হোক, বাবা ছেলেবেলা যা শিখিয়েছিলেন তা আমার যে কোনো কাজে লাগেনি সেটা ইতিমধ্যে প্রমাণিত হয়েছে। বারবার সেটা প্রমাণ করতে চাই না। তিস্তা ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু তার পথ আটকে দাঁড়ালো সুমিত। দাঁড়াও, তুমি আমাকে ভালোবাসো না? তিস্তা সুমিতের দিকে তাকালো। প্রথমে জবাব দেবে না বলে স্থির করলো, কিন্তু ঠিক সেই মুহূর্তে সুমিত খপ করে ওর ডান হাত চেপে ধরল। সঙ্গে সঙ্গে অ্যাবর্শনের আগের রাতের কথা মনে পড়ে গেল তিস্তার।
তার গায়ে হাত তুলতে একটুও দ্বিধা করেনি এই লোকটা। সে নীরবে মাথা নেড়ে না বলল। সুমিত হতভম্ব হয়ে গেল। ভালোবাসো না? না। হাত ছেড়ে দিল সুমিত। সে যেন বিশ্বাস করতে পারছিল না। তিস্তা বলল, কাউকে একবার ভালোবাসলে সব রকম পরিবর্তন সত্ত্বেও আজীবন ভালোবেসে যেতে হবে এমন কোনো থিওরিতে আমি বিশ্বাস করি না। গেট লস্ট, বেরিয়ে যাও এখান থেকে, চিৎকার করে উঠল সুমিত। হঠাৎ মাথায় আগুন জ্বলে উঠল তিস্তার। যেন এই কথাগুলো শুনবে বলে এতদিন অপেক্ষা করছিল। দ্রুত এগিয়ে গিয়ে নিজের সুটকেস টেনে নিয়ে তাতে জামা কাপড় গুছতে লাগলো। সেটা দেখে সুমিত গজগজ করল। তেজ দেখানো হচ্ছে? মেরে বিষদাঁত ভেঙে দিলে তবে তেজ যাবে। বাপ সোহাগী মেয়ে, বাপের জমি যেন শ্রাদ্ধে লাগাবে। আরে আমি তোর বাপকে মাসে 1000 টাকা করে দিতাম, বলতেই পারিস মাগনা জমি দিবি না? এসব কথা কানে ঢুকছিল না তিস্তার। প্রায় অন্ধ এবং কালা হয়ে সে উঠে দাঁড়াতেই সুমিত আবার চেঁচালো, এই বাড়ির বাইরে এক পা রাখলে আর কখনো এখানে ঢোকার অনুমতি পাবে না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস দিন যায় রাত যায় এর 3য় পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। উপন্যাসটির পরবর্তী পর্বগুলো আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে হলে আমাদের সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি চেপে রাখুন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।